সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ইংরেজি ক্লাস। আমরা গতকাল যে পড়াটা পড়েছিলাম যে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য, কিন্তু আজকের যে ক্লাসটি আমি সাজিয়েছি এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু, হুম, হুম, এভার, হুএভার, এদের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটি নির্ণয় করতে পারবো যখন আজকের ক্লাসটি আমরা মনোযোগ সহকারে শুনবো বা দেখবো। তো আমি যেটা নিয়েছি হু, হুম, হুম, হু অবলিক হচ্ছে হুম, কোন জায়গায় হু হবে আর কোন জায়গায় হুম হবে, আবার কোথাও হু এবার কোথাও হুম এবার। এখন এইটা জানার জন্য আমাদের যে সূত্রটি আমি সাজিয়েছি, আহ প্রথম নিয়েছি একটা শব্দ যে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট বলতে বোঝায় আমি যে হু, হু এবার কিংবা হুম, হুমেবার যে ব্যবহার করব, এই যে ব্যবহৃত যে রিলেটিভ প্রোনাউনটি তার আগে যে শব্দটি আছে, অর্থাৎ এই হু দ্বারা যাকে নির্দেশ করছে সেটি কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। যদি নির্দিষ্ট হয় তাহলে সাবজেক্ট পজিশনে হু বসবে, আর যদি অনির্দিষ্ট হয় বা নির্দিষ্ট নয় সেক্ষেত্রে সাবজেক্ট পজিশনে হু এবার বসবে। আবার অ্যান্টিসিডেন্ট যদি নির্দিষ্ট হয় তাহলে অবজেক্ট পজিশনে হুম বসবে, আর অ্যান্টিসিডেন্ট যদি অনির্দিষ্ট হয় অর্থাৎ নির্দিষ্ট নয় সেক্ষেত্রে হুম এবার বসবে। আবার বলছি, হু, হুএভার, হুম, হুমেভার, এই যে চারটা ওয়ার্ড আমরা নিয়েছি, এইগুলো দ্বারাই মানে অনেক সমস্যা, যে আসলে কোন জায়গায় হু বসবে, কোন জায়গায় হুম বসবে, অথবা কোন জায়গায় হুএভার। দেখা যাচ্ছে একটা সমস্যা হচ্ছে হুর সাথে হুম, আবার একটা সমস্যা হচ্ছে কোন জায়গা হুএভার কোন জায়গা হুমেভার, মানে চারটা মিলাই একটা তালগোল পাকানো একটা সমস্যা আছে। তো আমাদের যে প্রচেষ্টা থাকবে আজকের ক্লাসের মাধ্যমে যে আহ, একটা সেন্টেন্সে কোথায় হু বসবে, কোথায় হু এবার, কোথায় হুম, কোথায় হুম এবার। আমি আবার বলছি, যদি অ্যান্টিসিডেন্ট নির্দিষ্ট হয় তাহলে সাবজেক্ট পজিশনে হু, অ্যান্টিসিডেন্ট যদি অনির্দিষ্ট বা নির্দিষ্ট নয় বোঝায় তাহলে হচ্ছে হু এবার সাবজেক্ট পজিশনে, আর অ্যান্টিসিডেন্ট যদি নির্দিষ্ট হয় তাহলে অবজেক্ট পজিশনে হুম, আর যদি নির্দিষ্ট না হয় তাহলে অবজেক্ট পজিশনে হুম এবার বসবে। তো আমরা চলে যাই উদাহরণের সাহায্যে বিষয়টি দেখার জন্য। প্রথমে একটু উদাহরণ নিই, যেমন ইট ইজ আই, ইট ইজ আই, ইট ইজ আই হু, হু ফার্স্ট, FIRST, ফার্স্ট রেইজড, the issue, raised the issue in the meeting. In the meeting. এখন এই যে আমি এখানে হু ব্যবহার করছি, কেন ব্যবহার করছি? বিষয়টি হচ্ছে হুর কেবলই আগে কি আছে, হুর আগে আছে আই, এবং এখানে নির্দেশ করছে ইট ইজ আই হু। এই হু ও আইকে নির্দেশ করছে, কাকে? আইকে নির্দেশ করছে। আইটা হচ্ছে এখানে আইটাকে নির্দেশ করার কারণে এখানে হু বসেছে, অর্থাৎ এখানে অ্যান্টিসিডেন্ট আছে, নির্দিষ্ট করে আছে। আর যেহেতু এখানে বলা আছে হু কেন বসবে, হু না বসে হুম না বসেনি কেন, হুর পরে এই শব্দটা বাদ দিলে যে এখানে ফার্স্ট তারা তো কোনো সাবজেক্ট বোঝায় না, হুর পরে কি আছে? রেইজড, অর্থাৎ রেইজড ভার্ব আছে রেইজড। এখন বলা হয়েছে হু যদি সাবজেক্ট পজিশনে বসে তারপরে কি বসে? একটি ভার্ব বসবে। এখন এই জন্য এখানে হু বসেছে, আর যেহেতু হুর আগে যে প্রোনাউন আই আছে, এই আইটাকেই হু দ্বারা নির্দেশ করা হয়েছে, এই জন্য এখানে নির্দিষ্ট, অর্থাৎ সাবজেক্ট পজিশনে হু বসেছে, কারণ হচ্ছে হু এর পর আছে ভার্ব আছে। আর হু না বসে হু এখানে বসেছে, যদি হুম বসেনি কেন, এটা ব্যাখ্যা হচ্ছে হুর পরে একটা ভার্ব আছে, এভাবে। আর যেহেতু এখানে আহ হুর সাথে হু এবারে যে সম্পর্কটা, এটা হচ্ছে যেহেতু অ্যান্টিসিডেন্ট আছে নির্দিষ্ট, এর জন্য সাবজেক্ট পজিশনে হু বসেছে, হু এবার বসেনি। আবার বলছি, সাবজেক্ট পজিশনে হু বসেছে কারণ হচ্ছে তার অ্যান্টিসিডেন্ট আই নির্দিষ্ট আছে, এবং
এই হু বসার কারণ হচ্ছে এই পাশে আছে আমার ভার্ব, অর্থাৎ ফার্স্ট শব্দটি বাদ দিলে যেমন হু রেইজড দ্য ইস্যু ইন দ্য মিটিং, এই জন্য এটা হু বসেছে। দ্বিতীয় বাক্যে চলে যাই। I know the man. I know the man dash came here yesterday. আমি এবার একটু ভিন্ন পন্থা অবলম্বন করলাম যে আই নো দ্য ম্যান ড্যাশ চিহ্ন ব্যবহার করলাম, কারণ হচ্ছে এটা শিক্ষণীয় বিষয়। যদি শুরুতে আমি দিয়ে দিই তাহলে ব্যাখ্যা করাটা একটু জটিল হয়ে যায়। এখানে আমি লোকটিকে চিনি, দ্য ম্যান, অর্থাৎ আমি এখানে হু অথবা হুএভার অথবা হুম অথবা হোমেভার কোনটা বসবে। এখন আই নো দ্য ম্যান, এই যে কাকে চিনি, এটার পরিবর্তে যদি আমি এখানে হু লিখি তাহলে কি দাঁড়ায়, হুর আগে যে এটা আছে, অবজেক্টটা আছে এখানে, দ্য ম্যান, এই দ্য ম্যানকে হচ্ছে নির্দিষ্ট করা আছে, নির্দিষ্ট করেছে, অর্থাৎ এই হুর অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য ম্যান। এখন যেহেতু এইটা বাম পাশে আছে নির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট থাকলে আমাদের দুটো জিনিস হতে পারে, হয় হু অথবা হুম। এখন আসলে হু হবে না হুম হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি হুর পরে আছে কেম, অর্থাৎ ভার্ব আছে। যদি এই যে চিহ্নটা বসালাম হু, এর পরে যদি ভার্ব হয় অবশ্যই তো হুম হবে, হুম হবে না। হুম হলে অবশ্যই নতুন একটা সাবজেক্ট তারপরে ভার্ব শুরু হবে। এখন আবার লক্ষণীয় বিষয়, আবার বলছি আই নো দ্য ম্যান, এই দ্য ম্যান হচ্ছে হু এর অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ নির্দিষ্ট আছে, সেক্ষেত্রে আমাদের চুজ করতে হবে হয় হু অথবা হুম। এখন আমি হু ব্যবহার করব নাকি হুম, সেটা নির্ভর করবে ডান পাশে। আমি এই যে হু অথবা হুম ব্যবহার যে করবো তার ডান পাশে কি আছে, ডান পাশে দেখলাম কেম, ভার্ব দ্বারা শুরু আছে। যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে হু হবে, অর্থাৎ সাবজেক্ট পজিশনে হু বসে। আমি আরো কয়েকটি উদাহরণ নিই, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। আই নো দ্য গার্ল, I know the girl, he loves most. এখন এই সেন্টেন্সটা একটু খেয়াল করি, I know the girl dash he loves most. এখন এই যে the girl, আমি তাকে চিনি, এটা নির্দিষ্ট করা আছে, নির্দিষ্ট করা থাকলে আমাকে খুঁজতে হবে হু অথবা হুম এর মধ্যে। এখন এখানে হু হবে নাকি হুম হবে, এটা হচ্ছে লক্ষণীয়। এখন প্রথমে আমি বেছে নিলাম যে বাম পাশে নির্দিষ্ট তার অ্যান্টিসিডেন্ট আছে, সেই হিসেবে হু অথবা হুম বসতে পারে। তাহলে এই যে চারটে অপশন থেকে দুটি কমিয়ে দিলাম, অর্থাৎ হু এবার এবং হুম এবার বাদ দিলাম। এখন যে বিষয়টি লক্ষণীয়, এখানে হু হবে নাকি হুম হবে। আমি দেখবো ডান পাশে কি আছে, ডান পাশে হি লাভ মোস্ট, অর্থাৎ হি একটা নতুন একটা সাবজেক্ট আসলো, তারপর লাভস ভার্ব বাকি কিছু। তো আমার কথা ছিল যদি হু যদি হয় তাহলে সাবজেক্ট পজিশন, আর হুম হলে অবজেক্ট পজিশনে, আর হু যদি হয় তার পরবর্তীতে ভার্ব দিয়ে শুরু হবে, কিন্তু হুম যদি আসে তার পরবর্তীতে একটা নতুন সাবজেক্ট দিয়ে শুরু হবে। সেই হিসেবে এখানে কি আসে, সেই হিসেবে এখানে হুম আসে। প্রথমে আমরা বেছে নিলাম তার অ্যান্টিসিডেন্ট আছে কিনা, যদি অ্যান্টিসিডেন্ট নির্দিষ্ট থাকে তাহলে হু অথবা হুম বসবে। এবার আমরা চলে যাবো ডান পাশে, ডান পাশে দেখলাম সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে নতুন, এজন্য আমরা এখানে হুম ব্যবহার করলাম। ইট ইজ হি ড্যাশ দ্য কমিটি হ্যাজ চুজেন। এই যে বাক্যটা আমি ড্যাশ চিহ্ন ব্যবহার করলাম, ইট ইজ হি দ্বারা এখানে অ্যান্টিসিডেন্ট নির্দিষ্ট আছে, ইট ইজ হি ড্যাশ, তারপর আছে দ্য কমিটি হ্যাজ চুজেন, ইনি সে যাকে কমিটি পছন্দ করেছে বা সিলেক্ট করেছে। এখানে আমি যেহেতু নির্দিষ্ট একটা অ্যান্টিসিডেন্ট পেয়ে গেলাম, অর্থাৎ এখানে যে রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার করব তার অ্যান্টিসিডেন্ট হিসেবে হি আছে, এখানে নির্দিষ্ট আছে। নির্দিষ্ট থাকলে অবশ্যই হু অবলিক আছে হুম, এই দুটো নিয়ে
আমাদের আলোচনা। যদি নির্দিষ্ট অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে হু অথবা হুম। এখন এখানে বসবে কি? এখন দেখা যাচ্ছে ডান পাশে আমরা লক্ষ্য করব দা কমিটি। দা কমিটি এখানে সাবজেক্ট। দা কমিটি এখানে সাবজেক্ট, অর্থাৎ নতুন একটা সাবজেক্ট চলে আসছে এবং হ্যাজ চুজেন এর ভার্ব আছে। বলা হয়েছে যদি হু বসে তাহলে তারপরে একটি ভার্ব দিয়ে শুরু হবে, কিন্তু হুম যদি হয় তারপরে সাবজেক্ট দিয়ে শুরু হবে, সাবজেক্ট ভার্ব, তাহলে এক্ষেত্রেও হুম হবে। এক্ষেত্রেও হুম হবে। আমরা আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করতে পারি। যেমন একটু ব্যতিক্রম উদাহরণ নিই। হি ইজ দ্য ম্যান, ইজ দ্য ম্যান ড্যাশ আই থিঙ্ক ড্যাশ আই থিঙ্ক ক্যান ডু দ্য ওয়ার্ক। এই জায়গায় একটু লক্ষণীয় বিষয়। প্রথমত এখানে অ্যান্টিসিডেন্ট নির্দিষ্ট আছে, তাহলে হু অথবা হুম নিয়ে আমাদের এগোতে হবে। দুটো বাদ দিতে হবে, হুএভার এবং হুমএভার বাদ দিতে হবে, যেহেতু দ্য ম্যান নির্দিষ্ট আছে, অ্যান্টিসিডেন্ট আছে। এখন হু হবে না হুম হবে। এই বাক্যটা একটু লক্ষণীয় বিষয়। অনেকে ভাববে যে এই ড্যাশ চিহ্নের পরে কি আছে, আই সাবজেক্ট আছে এবং থিং ভার্ব আছে, কিন্তু আরেকটু লক্ষণীয় বিষয়, কিছু কিছু সময় কোন সেন্টেন্সে কিছু জিনিস বেশি দেওয়া থাকে, যেগুলো না বললেই নয়। তারপরে বলা হয় বাক্যে, যেমন আই থিঙ্ক আমি মনে করি, ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ হি ইজ দ্য ম্যান, সে সে হচ্ছে সেই লোক যে কিনা আমি মনে করি যে যে কাজটি করতে পারবে। আই থিঙ্ক ব্যবহার করার কোনো প্রয়োজন ছিল না, তারপরে ব্যবহার করা হয়েছে। কিন্তু এটা যদি আমি বাদ দিয়ে চিন্তা করব, যেমন আই থিঙ্ক, আই বিলিভ, এরকম হতে পারে যে আমি মনে করি, আমি ভাবি, আমি চিন্তা করি কিছু, বা আমি ভাবতাম, আমার কাছে মনে হয়, এরকম কিছু ওয়ার্ড বা একটা বাক্যাংশ থাকবে অথবা ক্লোজ থাকবে, সেইটা আই থিঙ্ক, এখানে সরি বানানটা ভুল ছিল, আই থিঙ্ক আমি চিন্তা করি, আম, আমি আমি চিন্তা করি বা আমি ভাবি যে ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারবে। এই ক্ষেত্রে আমরা এই যে আই থিঙ্ক বা আই থট এরকম যদি থাকে, তাহলে একটু বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে। তাহলে চিন্তা করলে কি হবে, এইখান থেকে শুরু হবে ক্যান ডু দ্য ওয়ার্ক, একটু বাদ দিয়ে আমাদের ভাবতে হবে অবশ্যই। এই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে ড্যাশ চিহ্নের পরে কি আছে, ক্যান, অর্থাৎ ভাব দিয়ে শুরু হলো, ভাব দিয়ে যদি শুরু হয় অবশ্যই আমাকে কি করতে হবে, হু বসাতে হবে। তো একটু লক্ষণীয় বিষয়, যিনি প্রশ্নকর্তা তিনি চালাকি করে একটু এইটা বসায় দেবেন, এবং অনেক সময় মনে হবে যে এখানে হু না হুম, অর্থাৎ হুম হতে পারে যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু আছে। এটাও লক্ষণীয়। একটা রুল শেখার সাথে সাথে তার পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে এটা আমাদের জানা দরকার। তো এই আগে যে রুলটি ছিল যে ডেট সিনের পরে যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় নতুন একটি, তাহলে হচ্ছে হুম হবে। কিন্তু আমাদের যদি এরকম এখানে একটা ক্লজ আছে, আবার এখানে আরেকটি ক্লজ আছে, এই ক্ষেত্রে যদি এটা বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে, এবং এটা বাদ দিয়ে চিন্তা করলে দেখা যাচ্ছে ভাব দিয়ে শুরু হয়ে গেছে, এজন্য হু ব্যবহার করছি, হুম হয়নি। আমরা আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করতে পারি। যেমন হি ইজ দ্য অথর, হি ইজ দ্য অথর, হি ইজ দ্য অথর ড্যাশ আই বিলিভড, I believed was most likely to receive the 21শে অ্যাওয়ার্ড। এখন এখানে একটি লক্ষণীয় বিষয়, এই যে আগের সেন্টেন্সটির মতো ইজ আই বিলিভড, এইটুক যদি বাদ দিই তাহলে কি হতে পারে, ওয়াজ দেয়া শুরু হলো, ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দা 21শে অ্যাওয়ার্ড। হি ইজ দা অথর, তাহলে এখানে কি আছে, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট যেটা আছে এটা নির্দিষ্ট করা আছে, এজন্য আমাকে হু অথবা হুম নিয়ে ভাবতে হবে। এখন আমি বলেছিলাম যদি কোনো বেশি থাকে কোনো সেন্টেন্সের কিছু অংশ, সেই অংশটুকু বাদ দিয়ে চিন্তা করতে হবে, এবং এটা শুরু হয়ে গেল ভার্ব। এটা তখনই আমরা বুঝতে পারবো
যে ডান পাশে আসলে কয়টি ভার্ব আছে, অর্থাৎ কয়টি ফাইনাইট ভার্ব পাবো। এখানে বিলিভ একটা ফাইনাইট ভার্ব, ঠিক কেবলই পরে হয়তো অনেক সময় কমা থাকতে পারে, কমা নাও থাকতে পারে, আবার একটা ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হয়ে গেল। এরকম যদি কোনো ক্লোজ মার্কার ছাড়া ফাইনাইট ভার্ব দুটো থাকে, সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে কিছু অংশ অবশ্যই বাদ দিয়ে আমাদের হিসেবটি কষতে হবে, অর্থাৎ ওয়াজ। সে হিসেবে আমি হু নিতে পারি, যেহেতু এখানে নির্দিষ্ট দা অথর, এখানে অ্যান্টিসিডেন্ট আছে নির্দিষ্ট, এর জন্য এখানে হু অথবা হুম হবে। কিন্তু ডান পাশে দেখলাম আই বিলিভ বাদ দেওয়ার পরে ওয়াজ দিয়ে শুরু হয়ে গেছে, এর জন্য ওয়াজ বাদ দিয়ে শুরু হওয়ার কারণে এখানে সাবজেক্ট পজিশনে হু বসবে। এবার চলে যাই আমরা কয়েকটি উদাহরণ যেখানে হু এভার এবং হোম এভারের আলোচনা রয়েছে। তো প্রথমে একটা বাক্য রয়েছে, যেমন টিকিটস, টিকেটস আর গিভেন, টিকিটস আর গিভেন টু ড্যাশ ড্যাশ, তারপরে ওয়ান্স দেন। এখন এখানে বলা হচ্ছে টিকিটস কাদের দেওয়া হবে, এই কথাটা বলা, টিকিটস আর গিভেন দেওয়া হবে টু, কাদের দেওয়া হবে, এই কথাটা কোন ব্যক্তিদের দেওয়া হবে এই কথাটা উল্লেখ নেই। উল্লেখ না থাকার কারণে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট নেই, অর্থাৎ নির্দিষ্ট করে অ্যান্টিসিডেন্ট নেই, না থাকার কারণে আমার কি হতে পারে আসলে, যদি না থাকে তাহলে শুরুতে আমি হু আর হোম বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে থাকে হচ্ছে হোম এভার এবং হু এভার। এখন এই যে এইখানে কি দিয়ে শুরু হলো, ওয়ান্স, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়, ড্যাশ চিহ্নের ডান পাশে কি আছে, ওয়ান্স। তাহলে আমাকে বুঝতে অসুবিধা হয় না, সাবজেক্ট পজিশনে কি বসবে, হুয়েভার, কি হবে, হুয়েভার। আবার বলছি, এইখানে আগের মতো কোনো নাউন বা সাবজেক্ট বা অবজেক্ট কিছুই নেই এখানে। টিকিটস আর গিভেন টু, কাদের দেওয়া হবে এই কথাটা উল্লেখ না থাকার কারণে এখানে হয় হু এভার অথবা হুম এভার হবে। আর হু এভার বসার কারণ হচ্ছে যেহেতু ডান পাশে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ওয়ান্টস দেম, অর্থাৎ ওয়ান্টস হচ্ছে ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, অবশ্যই এই কারণে এখানে হু এভার হবে। আরেকটি উদাহরণের সাহায্যে আমরা একটু বিষয়টি পরিষ্কার করতে পারি, যেমন গিভ, গিভ দ্য প্রাইজ, give the prize dash you like, dash you like, give the prize, প্রাইজটি দাও, কাকে দাও, এখানে বলা হচ্ছে ইউ লাইক, যাকে তুমি পছন্দ করো। এই যে যদি বলতে হচ্ছে যারা বিজয়ী হয়েছে তাদের প্রাইজটি দাও, এই কথাটা এখানে উল্লেখ নেই। মনে মনে ভাবলে হবে না যে উল্লেখ আছে, বাংলা বাক্যের মতো যে শর্ত আছে জটিল বাক্য হবে, এরকম না যে মনে মনে ভাবা যাবে না যে গিভ দ্য প্রাইস, প্রাইসটি কাদের দেব সেই কথাটা এখানে উল্লেখ নাই। উল্লেখ না থাকার কারণে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট নির্দিষ্ট নয়, নির্দিষ্ট না থাকার কারণে আমাদের হু এবং হুম প্রথমে বাদ দিয়ে নিতে হবে, অপশন থেকে খুঁজতে হবে হু এভার এবং হু এভারের মধ্যে উত্তর। সেই ক্ষেত্রে দেখবো ড্যাশ চিহ্নর ডান পাশে কি আছে, একটি মাত্র ক্লোজ আছে, যেমন ইউ লাইক, ইউ হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব। এখন যেহেতু বলা হয়েছে এখানে যে হু এভার নাকি হুম এভার হবে, এটা নির্ভর করবে ডান পাশে এই জায়গা। এখন এখানে নির্ভর করার কারণ হচ্ছে কি, এখানে শুরু হচ্ছে সাবজেক্ট দিয়ে, এর জন্য হচ্ছে আমি নিব হচ্ছে হুম এভার, হুম এভার। এই বিষয়টি আরেকটি আরেকটি সেন্টেন্সের মাধ্যমে আমি একটু পরিষ্কার করতে চাই, খেয়াল করলে দেখা যাবে, যেমন দ্য চিফ গেস্ট, দ্য চিফ চিফ গেস্ট, chief guest is giving the prize to dash, he saw, he saw doing better, doing better in running competition, competition। এখানে লক্ষণীয় বিষয়
প্রধান অতিথি পুরস্কার দিবে বা দিচ্ছে এরকম যে দ্য প্রাইজ টু দ্য চিফ গেস্ট, এখানে যে পুরস্কারটা দেবে কাদের দেবে সে কথাটা নেই। আর যেহেতু আমরা জানি হু হু হোম অথবা হুএভার হোমেভার ব্যক্তিকে নির্দেশ করে, কোনো ঘটনা বা বস্তুকে না। অর্থাৎ এখানে যাকে পুরস্কারটা দেওয়া হবে সেই ব্যক্তিটা হচ্ছে অনুপস্থিত, এখানে নেই। দ্য চিফ গেস্ট ইজ গিভিং দ্য প্রাইজ টু, কাদের দেবে সে কথাটা নির্দিষ্ট নয়। নির্দিষ্ট না থাকার কারণে আমাকে অবশ্যই উত্তর খুঁজতে হবে হুএভার নতুবা হোমেভার। এখন ডান পাশে খেয়াল করলে ড্যাশ চিহ্নের কি আছে, হি স ডুইং বেটার ইন দ্য রানিং কম্পিটিশন। তাহলে কি হলো, এই যে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে স, এরপর যেটা আছে ডুইং, এটা নন ফাইনাইট ভার্ব, ডুইং বেটার ইন দ্য রানিং কম্পিটিশন। অর্থাৎ ড্যাশ চিহ্নের আগে দেখলাম কোন সুনির্দিষ্ট অ্যান্টিসিডেন্ট না থাকার কারণে আমাকে বাঁচতে হবে হুএভার অথবা হোমেভার। এখন হুএভার হবে না হোমেভার হবে, এটি নির্ভর করবে আমাদের ড্যাশ চিহ্নের ডান পাশে কি আছে। ডান পাশে দেখলাম একটা সাবজেক্ট আছে এবং ভার্ব দিয়ে শুরু হয়ে গেল, আর এখানে বাদ দেওয়ার মতো কিছুই নেই। এর জন্য সাবজেক্ট দিয়ে শুরু হওয়ার কারণে এখানে আমি কি নিতে পারি, হোম এভার, হোম এভার। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আজকের যে আলোচনাটা ছিল যে হু হুএভার হোম হোমেভার, আমি আবার বলছি যদি নির্দিষ্ট কোনো অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে হু অথবা হুমের মধ্যে অ্যান্সার খুঁজতে হবে। কখন হু বসবে, যদি ড্যাশ চিহ্নের ডান পাশে ভার্ব দিয়ে শুরু হয়, অনেক সময় সাবজেক্ট দিয়ে থাকতে পারে, কিন্তু যদি বাদ দেওয়া যায় সেটুকু বাদ দিয়ে আবার খুঁজতে হবে ভার্ব আছে কিনা। অর্থাৎ সাবজেক্ট পজিশনে হু বসবে, আবার অবজেক্ট পজিশনে হুম বসবে, সেক্ষেত্রে একটি নতুন সাবজেক্ট দিয়ে শুরু হবে। অর্থাৎ আর কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। আর সর্বশেষ যে কথাটি বললাম হুএভার এবং হুমেভার, যদি বাম পাশে কোনো সুনির্দিষ্ট অ্যান্টিসিডেন্ট না থাকে, অর্থাৎ যাকে তারা হুএভার এবং হুমেভার নির্দেশ করবে সেই জিনিস না থাকে, সেই ক্ষেত্রে সাবজেক্ট পজিশনে হুএভার এবং অবজেক্ট পজিশনে হুমেভার বসবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই শেষ করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আহ সকলের সাথে আবার দেখা হবে এবং অন্য কোনো বিষয় নিয়ে, যেখানে তোমাদের সাথে আরো অভিনব টেকনিকে তোমাদের অন্য বিষয়ে জ্ঞান যাতে আমি দিতে পারি, যে জ্ঞানের দ্বারা তোমরা উদ্ভাসিত হবে। অর্থাৎ ইংরেজি সম্পর্কে যে ভীতি এবং কিছু কিছু বিষয় যেখানে আমরা সবসময় ভয় পেয়ে থাকি, যেমন আজকের টপিক্সটি ছিল সবচেয়ে মূল্যবান টপিক্স, কারণ হচ্ছে কোথায় আমি হু কোথায় হুম কোথায় হুএভার কোথায় হুমেভার ব্যবহার করবো, এটা একটু জটিল বিষয় ছিল। আশা করি আজকে ক্লাসটির মাধ্যমে তোমরা বিষয়টি বুঝতে পারবে এবং পরীক্ষার খাতা যথাযথ ব্যবহার করে কাঙ্ক্ষিত নম্বর অর্জন করতে পারবে। সবার সাফল্য কামনা করছি। ধন্যবাদ।